ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। তো যাদের জনসম্পদ, মন্ত্রীদের বেতন 10 লাখ, এমপিদের 5 লাখ করা হোক। নুরুল হক নূরের নজিরবিহীন প্রস্তাবে সারা দেশ ক্ষোভের আগুন। জনগণের পকেট কেটে প্রাডো গাড়ি ও রাষ্ট্রীয় কোষাগার লুটপাটের প্রাতিষ্ঠানিক চক্রান্ত, তারেক সরকারের মন্ত্রী এমপিদের সীমাহীন লোভ ও চরম নৈতিকতার দেউলিয়ত্ব। সুপ্রিয় দর্শক, আগস্ট 2024 পরবর্তী ক্ষমতার 2 বছরের মাথায় দাঁড়িয়ে পুরো বাংলাদেশ এমন এক তামাশা দেখছে যা কেবলই অবিশ্বাস্য নয়, চরম দৃষ্টতাপূর্ণ। গতকাল শুক্রবার 7ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু ওরফে বিকাশ নূর এমন এক দাবি করে পেশ করেছেন। বিকাশ নূর কেন বললাম? যে এই বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার যার ধান্দা ছিল সেই বিকাশ নূর, তার যে বক্তব্য, সেই বক্তব্য শুনে দেশের 18 কোটি মানুষের চোখ কপালে উঠছে। তিনি দাবি করছেন দুর্নীতি কমানো, জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে নাকি মাসিক বেতন বাড়িয়ে সংসদের জন্য 5 লাখ টাকা, মন্ত্রীদের জন্য 10 লাখ টাকা করা উচিত। একটু ভেবে দেখুন, যেখানে দেশের সাধারণ মানুষ দিনে দুবেলা ভাত খেতে হিমশিম খাচ্ছে, চাল ডাল তেল মরিচের দামে সাধারণ পরিবারের নাভিশ্বাস উঠছে, সেখানে দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে পড়েছে, সেখানে তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নুরু ওরফে বিকাশ নূর জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে মন্ত্রীদের জন্য 10 লাখ টাকা বেতনের সওয়াল করছেন। মামু বাড়ির আবদার নাকি শ্বশুর বাড়ির আবদার, সেটাও আমাদের বুঝতে হবে। তিনি এখানেই থামেননি, এমপিদের চলাচলের জন্য সাধারণ গাড়ি নাকি ঝুঁকিপূর্ণ, তাই প্রতিটি এমপিকে সরকারের পক্ষ থেকে বিলাসবহুল প্রাডো গাড়ি বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছেন। ওই যে তারা কিছুই নেবেন না, গাড়ি নেবেন না, বাড়ি নেবেন না, জনগণের জন্য কাজ করবেন। কালাপাঠা হাসনাত তাদের জন্য গাড়ি দাবি করেছিল, মানে এখন তাদের গাড়ি, ফ্রিজ, টিভি, কত কিছু লাগবে, সবকিছুই তাদের দিতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রশ্ন, 5 আগস্ট 2024-এর পর থেকে উগ্রবাদী ক্যাডারদের নিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কোষাগার লুটেপুটে খেয়েছে, তাদের ক্ষুধা কি এখনো মেটেনি? এবার কি তারা আইনের দোহাই দিয়ে নোটিশ জারি করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার প্রাতিষ্ঠানিক গণবিধরণী বিরোধী, এই গণবিরোধী যে চক্রান্ত এবং নৈতিক দেউলিয়াত্বের পুরোপুরি বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং তাদের এই খায়েশগুলো নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমরা একটু বিকাশ নূরের আরো যে কথাগুলো আছে দর্শক, সেগুলো একটু শুনি, মানে উনি কি বলতে চাচ্ছেন, কতটুকু বলতে চাচ্ছেন, কি চাচ্ছেন, সেগুলো একটু আমরা শুনি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে তাদের চাওয়ার জায়গাটা কতদূর। সম্পৃক্ততা আছে, জনগণের কাছাকাছি যারা থাকে তারা ভোটে দাঁড়ালে অনেকে হয়ে যাচ্ছে। এইবার কয়েকজন আমার মতো তরুণ আমাদের কয়েকজন এমপি হয়েছে। এখন আমার মানে কয়েকজন এমপি তরুণ হয়েছে, আল্লাহর ওয়াস্তে মানে ফাঁকা মাঠে গোল দিয়েছেন, হতেই তো পারেন। শুনেন, ওই রুট লেভেলের কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার জন্য আমার একটা ভালো বাহন দরকার, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, তো সেই ক্ষেত্রে ভালো একটা গাড়ি যদি বাজার কিনতে যে সেই সক্ষমতা তো আমার নাই, তাহলে এখন আমার তো লাইফও। ওনার সক্ষমতা নাই, উনি এমপি হয়েছেন, জনগণের সেবা করার মতো ওনার ক্ষমতা নাই, কিন্তু উনি এমপি হয়েছেন। এবং কিভাবে এমপি হয়েছে সেটা আমরা জানি, সন্ত্রাসের মাধ্যমে, নাটকের মাধ্যমে, এবং তার রাজনৈতিক জীবনে কিন্তু আমরা শুরু দেখেছি যে নানা ধরনের নাটক, মার খাওয়ার নাটক, অজ্ঞান হওয়ার নাটক, এবং বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার নাটক, এবং এমন কোনো চক্রান্ত নাই সে করে না। ইভেন ইসরায়েলের মোসাদের সাথে সে বসে চক্রান্ত করেছে। আজকে সে তথাকথিত ইসলামের ধারক বাহক বলে যারা, তাদের অন্যতম দল বিএনপির সাথে মিলে ক্ষমতায় এসেছেন, এবং সেই যে তার সন্ত্রাসবাদ এবং নাটক, তার পুরস্কার হিসেবে মন্ত্রী হয়েছেন। এখন তার প্রাতিষ্ঠানিকভাবে আমরা 5 আগস্টের পর দেখেছি এই বিভিন্ন মন্ত্রী এমপির বাসা বা সাবেক আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা বাড়িতে লুটপাট করার তাদের প্রত্যেকের একটা অবদান ছিল। আজকে তারা কি করছে? আজকে তাদের এখন প্রাতিষ্ঠানিকভাবে টাকা নেওয়ার একটা খায়েশ জাগছে। এদের লোভের কোনো সীমা এবং পরিসীমা নেই। শুনুন আর একটু কি বলে। আমি যদি একটা ছোট গাড়ি নিয়ে যাই, ওই যে ট্রাকের ড্রাইভাররা বা বাসের ড্রাইভাররা যেটা বলে প্লাস্টিক, বায়ে প্লাস্টিক, ডানে প্লাস্টিক, তো কোনোভাবে বাইরে দিলে তো আমি নিজে শেষ। উনি এখন এত বড় মন্ত্রী হয়েছেন, এত বড় এমপি হয়েছেন, এখন প্লাস্টিকের চড়তে, তার প্লাস্টিকের গাড়ি বলে, এরকম গাড়িতে চড়তে তার ইজ্জতে লাগে, সম্মানে লাগে। অথচ এরা ভাত খাওয়ার একবেলার টাকা ছিল না, ডাইনিং এ ভাত খাবে হলের এরকম অবস্থা ছিল না, একটা রিক্সায় চড়বে সেই অবস্থা ছিল না। এখন তাদের গাড়ি প্লাস্টিকের বললে আপনার
গায়ে লাগে। আবার এগুলো খুব মজা করে বলছেন এবং ওই যে পিছনে কিছু ছাগল পাগল আছে তারাও কিন্তু এটা হাসছেন, মজা নিচ্ছেন। শুনুন একটু। এমপি শেষ। তো এটা আমার কথা বললাম এই কারণে, আমি তো মন্ত্রী হিসেবে যাই হোক তারপরে একটা গাড়ি পাচ্ছি, কিন্তু আমি বলছি এটা এমপিদেরকেও তাহলে সরকারের 5 বছরে একটা গাড়ি প্রোভাইড করতে হবে। যতদিন সে এমপি থাকবে ততদিন সেই গাড়ি ব্যবহার করবে, সরকারি আপনার সচিবদের মতো অন্যান্য অফিসারদের মতো। এমপি নাই, সেই গাড়ি জমা দিয়ে যাবে পরিবহন পুলে, কিন্তু একটা গাড়ি থাকা দরকার। একই সাথে এমপি মন্ত্রীদের জন্য এখন এমপির যদি আপনার বেতন তো বেসিক 55,000 টাকা বোধ হয়, এবং সর্বসাকুল্যে 1,70,000। সুপ্রিয় দর্শক, আমি আর একটু বক্তব্যটা দেওয়ার আগে বলে নিই, একজন এমপির বেতন যদি 55,000 দেখানো হয়, একজন মন্ত্রীর বেতন যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দেখানো হয়, আনুষঙ্গিক তাদের যে সহযোগিতা, বিভিন্ন ধরনের রেমুনেশন, বাড়ি সাপোর্ট এবং অন্যান্য মেইনটেনেন্স যে সাপোর্ট, তাতে একজন এমপির পিছনে সরকারের প্রায় 3 থেকে 4 লাখ টাকার উপরে পার মান্থ খরচ হয়। এখন তারা শুধু বেতনই আলাদাভাবে 5 লাখ 10 লাখ করতে যাচ্ছে। একটু খায়কটা শুনুন। শ্বশুর বাড়ির আবদার নাকি মামু বাড়ির আবদার না বিকাশের আবদার, শুনি একটু। মতো সামথিং পায়। মন্ত্রীর 1,05,000 টাকা, প্রতিমন্ত্রী 92,000 টাকা। প্রকৃত অর্থে এখন ধরেন মানুষের ডিমান্ড কি, যে সে তো মন্ত্রী বা প্রতিমন্ত্রী, এলাকায় গেলে অমুকের এই চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন, অমুকের বিয়েতে আপনার মেয়ে বিয়ে দেবে, সেখানে একটু সহযোগিতা প্রয়োজন, যুব সমাজ তরুণ সমাজ আসে, তারা একটা খেলা সারছে, তাদের একটা পুরস্কার মোটরসাইকেল এমপি সাহেব দেন। এখন এই যে চাপ, এইটা এমপি সাহেব কোথা থেকে দেবে? এইটা দেওয়ার জন্য দর্শক খেয়াল করবেন, মানে একজন মানুষের সহযোগিতা করা দরকার, বিয়ের জন্য দরকার বা অন্যান্য যে দরকার, অসুস্থতার জন্য দরকার। তো একজন জনপ্রতিনিধি যখন হয়, সে যখন এই মানুষটার পাশে দাঁড়াবে, আজকে সে মন্ত্রী এমপি হওয়ার পরে সরকারি কোষাগারের টাকা নিয়ে কি সেই রাজনীতির টাকাটা দিবে? মানে এটা তো রাজনৈতিক টাকা। সরকারের কাজ হচ্ছে সামাজিক বলয়, নিরাপত্তা বলয় তৈরি করা, সরকারের মাধ্যমে কিছু নিরাপত্তা বলয় তৈরি করা, যাতে মানুষ সহযোগিতা পায় এবং সে সঠিকভাবে বা শান্তিপূর্ণভাবে জীবন নির্বাহ করতে পারে, নিরাপদ জীবন নির্বাহ করতে পারে, যেটা শেখ হাসিনা সরকার করেছে। যেমন বিভিন্ন মানুষের জন্য, যেমন বিধবা ভাতা, আপনার বয়স্ক ভাতা, অন্যান্য বিভিন্ন ধরনের ভাতা তারা দিয়ে, যেটা যারা প্রান্তিক বা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং যেটাকে বলা হয় সামাজিক নিরাপত্তার বলয়, যেটা শেখ হাসিনা সরকার তৈরি করে জনমানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে, যেটা রাষ্ট্র করবে। আওয়ামী লীগ সরকার যদি চলে যায়, যে কোনো সরকার, দলীয় সরকার চলে গেলেও জনগণের এই সহযোগিতাটা কিন্তু সবার জন্য বলবৎ থাকবে, এবং সেটা কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে, কোনো ব্যক্তিগত বা দলীয় দৃষ্টিকোণ থেকে এই বরাদ্দগুলো কিন্তু দেওয়া হয়নি। অথচ এই নুরুল হক নুরুরা তারা চাচ্ছে তাদের দলের যে ব্যানার বা তাদের দলের যে পাবলিসিটি প্রচার, মানে এই নেতা আসে কোন দলের, অমুক দলের, সে তাকে কাউকে 500 টাকা, কাউকে 1,000 টাকা, এই যে তাকে নগদ টাকা হাতে দিয়ে তাকে তার দলের প্রতি বা তার প্রতি আকৃষ্ট করার যে চেষ্টা, সেখান থেকেই সেই টাকাটাও এখন তারা সরকারি কোষাগার থেকে নিয়ে এইভাবে করে তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার বা তাদের এই স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে। এটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য। এদের নৈতিকতা বা এদের চাওয়াটা কত ঘিন্ন, কতটা অযাচিত, সেটা আপনারা চিন্তা করেন যে এরা কোন লেভেলের নেতা হতে পারে। এই দেশটাকে ধ্বংস করার জন্যই এরা কিন্তু এসেছে, এবং তারা কিন্তু তাদের কর্মকাণ্ড এবং কথায় বারবার প্রমাণিত হচ্ছে। শুনি ওনার বক্তব্যটা আরো কি বলছেন। যাদের টাকা পয়সা আছে জমিদার ছাড়া বাকিদের পক্ষে সম্ভব না। এইটা দিতে হইলে তাহলে 9-6 এইখানে তো ওইখানে, এইখানে তো ওইখানে করা লাগবে। জমিদার হলেই যদি জনগণের সেবা করতে পারে, জমিদার হলেই যদি জনগণকে এভাবে টাকা দিয়ে রাজনীতি করতে পারে, তাহলে আপনাদের রাজনীতি করার দরকার কি? আপনারা রাজনীতির ব্যাপারটাই হয়তো বুঝেন না। আপনারা রাজনীতি বুঝেন যে মানুষকে এভাবে টাকা দিতে হবে, টাকা দিয়ে জনসভায় লোক আনতে হবে, এবং টাকা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে দলের লোক ভিড়াতে হবে। এটাই হচ্ছে আপনাদের রাজনৈতিক পলিসি, যেটা কোনোভাবেই একটি সুস্থ সবল রাজনীতির পরিচয় হতে পারে না। আমরা গণমানুষের যে রাজনীতি, যেটা বঙ্গবন্ধু হতে শুরু করে বিভিন্ন সময়, বঙ্গবন্ধুও কিন্তু সে যারা ওই সময় যে রাজনীতি করেছে তারা কিন্তু চুরিদারি করে রাজনীতি করেননি, বরঞ্চ মানুষের পাশে সবাই মিলে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়ে কাজ করেছেন। কিন্তু এভাবে সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে তারপর তাদের এইসব চাহিদা মেটানোর কাজ কিন্তু যারা প্রকৃত রাজনীতিবিদ, যেটা আওয়ামী লীগ বা আগের দিনে বাম গণতান্ত্রিক বলেন, কমিউনিজম বলেন, বা অন্যান্য দলের যারা রাজনীতি করেছে বেসিক মানুষের জন্য, তারা কিন্তু কখনোই এভাবে সরকারের কোষাগার থেকে টাকা নিয়ে রাজনীতিকতার ন্যাক্কারজনক ঘটনা ঘটায়নি, যেটা এই নুরুল হক নুরুরা করার চেষ্টা করছে। সেই কারণে আমরা মনে করি যে ওই আমি বলছি মালয়েশিয়া এবং এই সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে,
তাহলে এখানেও এমপি মন্ত্রীদের আমি মনে করি এটা আমার জন্য না। আমি এখন এমপি প্রতিমন্ত্রী আছি, পরের টার্মে তো নাও থাকতে পারি। মন্ত্রীদের জন্য ন্যূনতম 10 লাখ টাকা তাদের বেতন হওয়া উচিত, এমপিদের 5 লাখ টাকা বেতন হওয়া উচিত। এই যে এই করে বললাম যে বিরোধী দলের অনেকে বললে বা আবার আমরা বলে অনেক পলিটিক্স হতে পারে যে সে এমপি হয়ে তার বেতন বাড়াই নিতে চায় না। শুনেন, এখন আমরা তো হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শুনেছি, একটা গাড়ি দরকার, অফিস দিয়েছে, বসার জায়গা দিয়েছে, এখন গাড়ি দরকার। আবার জামাতের এমপিদের কাছে শুনেছি তাদের ওভেন দরকার, তাদের ফ্রিজ দরকার। মানে তাদের চাওয়ার চাহিদার কিন্তু আর শেষ নেই। মানে সরকারে আসার পরে, এত বছর পরে ক্ষমতায় আসার পরে অনেক মানে এদের লুটপাটের পাগল হয়ে গিয়েছে। এরা বিভিন্ন ভাবে যে লুটপাট করবে, দেশটা যে খোবলা হয়ে গেছে, গরিব মানুষ যে খেতে পারতেছে না, এই দেশের মানুষের যে চরম অর্থনৈতিক সংকট চলছে, তারা 3 বেলা খেয়ে বাঁচতে পারতেছে না, গ্যাস নাই, কারেন্ট নাই, পানি নাই, কিন্তু তাদের এদিকে কোনো নজর নেই। তারা তাদের ভাগ্যের উন্নয়ন করার যে চেষ্টা, সেটা নানাভাবে ছলে বলে কৌশলে বলার জন্য চেষ্টা করছে। শুনুন এদের চরিত্রের কথাগুলো আরেকটু শুনি। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার ভেতর থেকে, এখানে তাসলিমা আপা আছেন, অনেকদিন ধরে শ্রমিক আন্দোলন করেন, কাজী শ্রমিকের দুঃখ দুর্দশা বুঝেন। শ্রম সংস্কার কমিশনে ছিলেন, আমি শুরু থেকে শ্রমের দায়িত্ব এবং প্রবাসী কল্যাণের দায়িত্ব পাওয়ার পর থেকেই তারা আমাকে বলেছে, ভাই আপনি আমাদের লোক, রাস্তার লোক, আন্দোলন সংগ্রাম করেছি, এই শ্রম আইন পরিপূর্ণভাবে কিন্তু বাস্তবায়ন করতে হবে। দর্শক, এই ছিল নুরুল হক নুরুর যে বক্তব্য, তার মানে সামগ্রিক অবস্থা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এদের চরিত্র এবং এদের চাওয়া, এদের লুটপাটের যে নেশা, সেই নেশাটার ভাব জায়গাগুলো বা চাওয়ার জায়গাগুলো কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এরা কতটা ন্যাক্কারজনক ভাবে এই দেশকে লুটপাট করার জন্য বা লুটপাট করে খাওয়ার জন্য কত ধরনের পায়তারা নকশা তারা করছে, তারই কিন্তু কথাগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এখানে যে জিনিসটা আমরা খেয়াল করতেছি দর্শক, এই প্রতিমন্ত্রীর বক্তব্যটির পিছনে মনস্তত্ত্ব এবং নগ্ন লোভের পথগুলো আমরা একটু বিশ্লেষণ করি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতির অনুষ্ঠানে দাঁড়িয়ে নুরুল হক নুরু বলেন, বর্তমানে একজন এমপির মূল বেতন 55,000 টাকা এবং ভাতা সহ 1,70,000 টাকা পান। দেখেন, ভাতা সহ 1,70,000, বেতন বেসিক 55,000, অন্যান্য বাড়ি ভাড়াটা বা এগুলো আছে। মন্ত্রীদের বেতন এর কাছাকাছি, কিন্তু নির্বাচনী এলাকায় সাহায্য দিতে গিয়ে চাপ তৈরি হয়, তাই এমপিদের 5 লাখ এবং মন্ত্রীদের 10 লাখ টাকা বেতন দেওয়া উচিত। তিনি আরো যুক্তি দিয়েছেন, ছোট গাড়িতে চললে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে, তাই এমপিদের প্রাডো বা এই ধরনের নিরাপদ সরকারি গাড়ি দেওয়া দরকার, যা মেয়াদ শেষে তারা ফেরত দেবেন। কি চমৎকার যুক্তি! বলি নুরু সাহেব, আপনারা যখন রাজপথে সাধারণ মানুষের রক্তের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তখন কি বলেছিলেন যে ক্ষমতায় গিয়ে আপনারা সাধারণ ট্যাক্স পেয়ারদের টাকায় প্রাডো গাড়ি চড়বেন আর 10 লাখ টাকা বেতন হাঁকাবেন? দর্শক, এই কথা কিন্তু তারা বলেনি। বাংলাদেশের যে কৃষক জমিতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ফসল ফলায়, সেই শ্রমিক কারখানায় ঘাম জড়ায়, তাদের রক্ত পানি করা ট্যাক্সের টাকায় আপনারা বিলাসী জীবনযাপন করবেন, আর সেই বেতনের সমর্থন দোহাই দিচ্ছেন সিঙ্গাপুর ও মালয়েশিয়ার অর্থনীতি কোথায়? আর গত 2 বছরে বিএনপি, জামাত, এনসিপি ও গণ অধিকার পরিষদের সরকার দেশকে যেখানে নামিয়েছে, সেই ধ্বংসস্তূপের অর্থনীতি কোথায়? এর তুলনা করাটা কি চোরের মুখে ধর্মের কাহিনীর মতো শোনায় না? দুর্নীতি, সাধারণ মানুষ এতদিন জানতো দুর্নীতির 2টা রূপ আছে। একটা হলো গোপনে ঘুষ খাওয়া আর সরকারি কাছ থেকে পার্সেন্টেজ নেওয়া, আর দ্বিতীয়টা হলো ক্ষমতার জোরে লুটপাট করা। কিন্তু তারেক রহমানের সরকার আর তার প্রতিমন্ত্রী নূর সাহেবরা দুর্নীতির নতুন এক 3 নম্বর থিওরি আবিষ্কার করেছেন। তাদের থিওরি হলো ডাকাতি বা চুরি করার দরকার নেই, সেটা মানে এভাবে ডাকাতি বা চুরি করার দরকার নেই সেটাও পুরোপুরি না, মানে এটাও চলবে, পাশাপাশি সরাসরি আইন বানিয়ে জনগণের পকেট থেকে 10 লাখ টাকা করে নিজেদের পকেটে ঢোকানো হোক। নূর সাহেব দাবি করছেন, এমপি ব্যক্তিদের ব্যক্তিগত সম্পদ না থাকলে নাকি অর্থনৈতিক উপায়ে অর্থ উপার্জনের ঝুঁকি তৈরি হয়। তার মানে কি? তার মানে উনি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যে জনগণের টাকায় 5 লাখ বা 10 লাখ টাকার মাসোহারা না দিলে এমপি মন্ত্রীরা সুযোগ পেলে চুরি, চামারি ও লুটপাট করবে। এটি কি কোনো দায়িত্বশীল সরকারি মন্ত্রীর বক্তব্য, নাকি কোনো চাঁদাবাজ সিন্ডিকেটের ব্ল্যাকমেলিং? টাকা না দিলে দুর্নীতি করব, এই মানসিকতা নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা কোনোদিন সুশাসন দিতে পারে এটা আমার জানা নেই। তারা তো পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। ইতিহাস খুব নিষ্ঠুর। আজ যারা 10 লাখ টাকা বেতনের দাবি তুলে, তখন তা আমাদের মনে পড়ে যায় এই যে সরকারের গত 2 বছরের কর্মকাণ্ডের কথা। 5ই আগস্ট 2024-এর পর থেকে উগ্রবাদী ক্যাডারদের সঙ্গে নিয়ে এরা যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরেছে, তা ইতিহাসে কোনোদিন ভুলবে না।
ক্ষমতার মসনদে বসেই তারা ঝাঁপিয়ে পড়েছিল বিরোধী দলের মানুষের ব্যবসা বাণিজ্য, বাসাবাড়ি, ব্যক্তিগত সম্পত্তির উপর এবং লুটপাটের উপর। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত থেকে শুরু করে এমন কোনো স্থান বাকি ছিল না যেখানে গিয়ে এরা দখলের থাবা বসায়নি। আর এসব দখলদারিত্ব ও মাফিয়াগিরির পর যখন দেখলো সরকারি কোষাগারে এখনো কিছু টাকা বাকি আছে, তখন সেটা ফাঁকা করার জন্য এবার প্রাতিষ্ঠানিক নিয়ম বানানোর চক্রান্ত শুরু করেছে। তারেক রহমানের সেই আলোচিত আই হ্যাভ এ প্ল্যানের আসল উদ্দেশ্য কি এটাই ছিল? প্ল্যানটা কি ছিল? দেশে উগ্রবাদ ছড়িয়ে দেওয়া, রাষ্ট্রীয় কোষাগার ফাঁকা করা আর মন্ত্রীদের এমপিদের প্রাডো গাড়ি, 10 লাখ টাকার বেতন নিশ্চিত করা। এই কি তারেক রহমানের সেই প্ল্যান? সেই প্ল্যানের বাস্তবায়ন করতে কি আজকে নুরুদের এইসব বক্তব্য আমাদের সামনে আসছে? একই অনুষ্ঠানে নুরু সাহেব আবার সাধারণ মানুষের জনভোগান্তির কথা বলছেন। তিনি বলছেন, সাধারণ মানুষ সরকারি দপ্তরে ভোগান্তির শিকার হন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সেবার মান বাড়ানো উচিত। কি চমৎকার ভণ্ডামির কথাবার্তা! একদিকে আপনি সাধারণ কর্মচারীদের বলেন বিনা পয়সায় ভালো সেবা দিতে, আর অন্যদিকে নিজেদের জন্য 10 লাখ টাকা বেতন, প্রাডো গাড়ির দাবি তুলেন। আজ বাংলাদেশে যখন চালের কেজি 80 থেকে 90 টাকা, 100 টাকায় চলে গিয়েছে, কাঁচামরিচ প্রায় 500 টাকা, বিদ্যুতের বিল আকাশচুম্বী, লাখ লাখ যুবক বেকার হয়ে পথে ঘুরছে, তখন সাধারণ মানুষের এই আহাজারি কি এই বিকাশ মন্ত্রী এমপিদের কানে পৌঁছায়? পৌঁছায় না। তারা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টায় আছেন। তারা কিভাবে তাদের ভাগ্য তৈরি করবেন সেই চেষ্টায় রয়েছেন। এই চেষ্টা তো করছেনই না, বরং তারা ভাবছেন একবার যখন ক্ষমতার চেয়ারে বসতে পেরেছেন তখন জনগণের ট্যাক্সের টাকায় নিজেদের আখের গুছিয়ে নেবেন। বিএনপি, জামাত, এনসিপি এবং তাদের দোসরদের এই চরম রাজনৈতিক এবং নৈতিক দেউলিয়ত্ব প্রমাণ করে যে এদের কাছে জনস্বার্থের কোনো মূল্য নেই। দর্শক, পরিশেষে বলতে চাই, জনগণের রক্ত করা টাকায় কোনো মন্ত্রীকে 10 লাখ টাকা বেতন আর প্রাডো গাড়ির বিলাসিতা করতে দেওয়া কি ঠিক হবে? বা সেটা কি আপনারা চান? যে বাংলাদেশ সাধারণ মানুষের হাসপাতালে বেড পায় না, যে দেশে শিক্ষার ন্যূনতম পরিবেশ নাই, যে দেশে নেতাদের এত খাই স্বভাবের বিরুদ্ধে আজ প্রতিটি নাগরিকের সোচ্চার হতে হবে বলে আমি মনে করছি। আইন করে সম্পদ লুট করার এই নীল নকশা জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ। ভণ্ডামি, উগ্রবাদ আর সরকারি কোষাগার লুটের রাজনীতি বেশি দিন চলতে পারে না। দর্শক, আপনারা কি মনে করেন সাধারণ মানুষের এই দুর্দিনে মন্ত্রীদের 10 লাখ, এমপিদের 5 লাখ টাকা বেতন এবং প্রাডো গাড়ি বরাদ্দের দাবি কি তারেক সরকারের চরম লুটপাট ও জনবিচ্ছিন্নতার প্রমাণ নয়? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে প্রতিটি ঘরে এই সত্য বা তাদের এই খাওয়া খাই চাহিদার কথা জানিয়ে দিবেন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে সেই বরাবরের জন্য একই বাণী এ কথাটাও দেখবেন, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় অপশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। এবং যে কথাটা আমি বরাবর বলি এবং সেই বরাবর সেই বার্তাটা আবারও বলতে চাচ্ছি, আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে এবং যাদের বিভিন্ন সময় সমাজে চলার বা তারা যেহেতু উঠতি বয়সের, তাদের বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন ছেলেপেলের সাথে চলাচল বা যাওয়া আসার সম্ভাবনা থাকে, তাদেরকে এবং মুরব্বী যাদের আছে তাদেরকে বিএনপি, জামাত, এনসিপির এই জঙ্গিদের কাছ থেকে নিরাপদ রাখবেন এবং সাবধানে রাখবেন। কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা একটা করে বলছি, আজকে যেমন সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলার কাজ চলছে, এই বিএনপির আমলেই কিন্তু এইগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারণ বিএনপি এই সন্ত্রাসবাদের চারণভূমি হিসাবে কাজ করে। এরা তাদের রাজনীতিটাই এমন, যাদেরকে আমরা বলি যাদের কোনো আদর্শ নাই, চরিত্রহীন টাইপের একটা রাজনীতি তারা করে। সাথে আছে জামাত আর এবং জঙ্গি দলের পৃষ্ঠপোষক, অন্যতম বাংলাদেশের এই জঙ্গি দলের পৃষ্ঠপোষক। সুতরাং আপনারা দেখছেন 5ই আগস্টের পর থেকে কিভাবে শিশু ধর্ষণ বেড়েছে, কিভাবে নারীদের উপরে নির্যাতন বেড়েছে, ধর্ষণ বেড়েছে, কিভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, গলা কেটে হত্যা করা হচ্ছে, কিভাবে এক একটা পরিবারের উপরে আযাব নেমে আসছে এবং অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি হইতে শুরু করে হেন কোনো অপরাধ নাই এবং বয়স্ক মুরব্বীরাও কিন্তু এখান থেকে মাপ পাচ্ছেন না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই বার্তাটা আমি সবসময় দিয়ে থাকি। কারণ এই বার্তাটা এখন বাংলাদেশের সামগ্রিক গত 2 বছরের যে অবস্থা, আপনি দেখেছেন কিভাবে মানুষকে মেরে নদীতে ভাসিয়ে দিয়ে হচ্ছে দিনের পর দিন, প্রতিদিন 7 থেকে 8টা লাশ নদীতে ভাসমান পাওয়া যাচ্ছে। এখানে ওখানে জঙ্গল ঝোপঝাড়ে মানুষের লাশ পাওয়া যাচ্ছে। নারীদেরকে মেরে আজকেও একটু আগে খবর দেখলাম যে বাংলাদেশে আপনার মানিকনগর না এখানে কোথায় ইয়ের নিচে এক নারীর মাথা এবং 2 হাত কাটা পাওয়া গিয়েছে। তাহলে চিন্তা করেন যে বাংলাদেশের মানুষের এবং এই গুপ্ত হত্যার অনেকগুলো
মানে একটা বড় অংশ শিকার কিন্তু হচ্ছে নারীরা। সুতরাং আপনার ঘরের যে সন্তানরা রয়েছে এবং নারী বিশেষ করে মেয়ে সন্তানরা যারা রয়েছে তাদেরকে অবশ্যই সেফ রাখবেন এবং তাদের দিকে খেয়াল রাখবেন, তাদেরকে নিরাপদ রাখবেন। এই বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।